আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গে যে উন্নয়ন হয়েছে 65টা প্রকল্প, তার কাজ ধারাবাহিকভাবে চলছে এবং মানুষের কাছে তার পরিষেবা পৌঁছে যাচ্ছে। কিন্তু রাজ্য থেকে যে ট্যাক্স আদায় করে কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা, সেই টাকার একটা প্রাপ্য কিন্তু আমাদের, অর্থাৎ রাজ্যের অধিকার। সেই রাজ্যের অধিকারকে বহুদিন থেকে বঞ্চিত করছেন। যেমন বিশেষ করে আবাস যোজনা প্রকল্প, 100 দিনের কাজ, কেটে যাওয়া মানুষের পয়সা, এবং আরও বিভিন্ন প্রকল্পে, এমনকি কেন্দ্রীয় প্রকল্পের যে সমস্ত অর্থ আগে আমরা ঠিক সময় পেয়ে যেতাম ইয়ার এন্ডিংয়ে অথবা বছর শুরু হতেই, এখন সেগুলোকে ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হচ্ছে। এই যে একটা গভীর চক্রান্ত, কারণ যেহেতু এর কারণ হচ্ছে এই রাজ্যে ডবল ইঞ্জিন সরকার নয়, এই কারণে আমাদের প্রতি একটা জেলাসি। আরও হিংসাত্মক হয়ে উঠেছেন বিজেপি দল এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 64টা প্রকল্প, একদম সব শ্রেণীর মানুষ যারা উপকৃত হচ্ছেন এই প্রকল্পের মাধ্যমে। যেমন লক্ষ্মীর ভাণ্ডার তিনি শুরু করেছিলেন 500 টাকা, 1000 টাকা এসসি এবং জেনারেলের জন্য 500, সেটাকে তিনি ডবল করে দিয়েছেন। এতে কী হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী লোকসভা নির্বাচনে 42টা আসনের বেশিরভাগ আসনেই জয়লাভ করতে সুবিধা হবে, প্রবল সম্ভাবনা। তো সেখানে বিজেপি পার্টির একটা হিংসা, এর বিরুদ্ধে জনগর্জন, অর্থাৎ মানুষের গর্জন শোনা যাবে ওই দিন 10 তারিখে ব্রিগেড সমাবেশ। জনতা গর্জন করবে এই জন্যই যে আমাদের ন্যায্য পাওনা, ন্যায্য প্রাপ্য হাজার হাজার কোটি টাকা তুমি কেন আটকে রাখবে, আমাদের কেন দেওয়া হবে না। অথচ বিশেষ করে ডবল ইঞ্জিন সরকার যে রাজ্যগুলোতে আছে, অন্যান্য সরকার তারা টাকা পেয়ে যাবেন, আমরা পাবো না। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের উদীয়মান নেতৃত্ব, যে আমাদের দলের ভবিষ্যৎ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে এই নিয়ে এমপিদের নিয়ে আন্দোলন করা হয়েছে, সেখানেও মন্ত্রীদের দেখা পাননি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমরা যারা গিয়েছিলেন। এ রাজ্যেও আমরা ধর্ণা দিয়েছি রাজ্যপাল ভবনের সামনে বহুদিন ধরে, কিন্তু কোনোভাবেই টনক নড়ছে না কেন্দ্রীয় সরকার। এর বিরুদ্ধে জনগর্জন সভা 10ই মার্চ আমরা চাকদহে অলরেডি সভা শুরু করে দিয়েছি। সেই সভাতে আমরা মানুষের কাছে এই বার্তাই রাখছি, আমাদের দলীয় কর্মী নেতৃত্ব সবাই তো আছেনই, সাধারণ খেটে খাওয়া মানুষ যারা এই সরকারের দ্বারা উপকৃত হলেন, তাদের কাছে আমরা এই বার্তাই দিচ্ছি যে 10 তারিখে আমাদের সবাই মিলে যেতে হবে, গিয়ে ব্রিগেডে জনগর্জন আমাদের, এবং পাশাপাশি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের যারা অন্যান্য নেতৃত্ববৃন্দ আছেন, তারা সামনে যে লোকসভা নির্বাচন আপনারা জানেন, সেই নির্বাচনে এখনও ভোট দিনক্ষণ ঘোষণা হলো না, তার আগেই কেন্দ্রীয় বাহিনী চলে এলো। তারা একটা গভীর চক্রান্ত চলছে দিল্লি সরকারে। আমরা অবশ্যই এতে পরোয়া করি না, কেন্দ্রীয় বাহিনী বহুবার এসছে এই রাজ্যে, কিন্তু কোনো তারা সুবিধা করতে পারেনি। মানুষ আমাদের সাথে আছে। তো সেই সভা 10ই মার্চ মানুষের কাছে আমরা বলছি, পায়ে পায়ে হাঁটতে হাঁটতে আমরা, কেউ শিয়ালদহ স্টেশন থেকে, কেউ হাওড়া থেকে, কেউ ট্রান্সপোর্ট যেভাবে যে যাবেন, আমরা ওই দিন ব্রিগেডে মানে লক্ষ লক্ষ মানুষের জনগর্জন, যাতে মোদী সাহেব আমাদের প্রধানমন্ত্রী তার কানে যায়, বিজেপি দল এখানে যারা আছেন তাদের কানে যায়, এই জন্য আমরা এই জনগর্জন সভা করছি। কিছুদিন এবং সামনে যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আমাদের টার্গেট 42-এ 42। দিল্লিতে বিজেপি একটি সরকার, ইন্ডিয়া জোট, সেই সরকার করবে। আমরা এই ব্যাপারে দারুণভাবেই আশাবাদী, এবং সেই সরকার করতেই হবে, নাহলে ভারতবর্ষকে বাঁচানো যাবে না। আর ভারতবর্ষ না বাঁচলে বাংলাও বাঁচবে না, কারণ ভারতবর্ষ যদি সুষ্ঠুভাবে চলে, সমস্ত কিছু সুযোগ সুবিধা সেই সরকার সবাইকে দেন, তাহলে বাংলাও তার মধ্যে ভাগ পাবে, বাংলাও ভালো থাকবে। আর ভারতবর্ষ ভালো না থাকলে বাংলাও ভালো থাকবে না। তাই আমাদের এই কঠিন লড়াই, এই লড়াই আমাদের জিততেই হবে। এই শপথ ওই দিন আমরা নেব। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষ্ণনগরে এসে বলছে 42-এ 42, সেটা দিয়ে কোনো প্রভাব পড়বে বলে মনে পড়ছে লোকসভা ভোটে? প্রধানমন্ত্রী তিনি একটা দল তো করেন, তিনি সর্বভারতীয় বিজেপি দলই, তাদের তিনি প্রধানমন্ত্রী এবং সেই দলেরও তিনি নেতৃত্ব। স্বাভাবিক প্রতিদ্বন্দ্বিতা যে কোনো ব্যাপারই হোক, সেখানে তো কেউ হারার জন্য দাঁড়ান না বলতেই পারেন, কিন্তু তাদের বাস্তব অভিজ্ঞতা নেই। তার কারণে 21 সালেও এরকমভাবে কিন্তু হুঙ্কার এখানে দিয়েছিলেন, আপকি বার 200 পার, কিন্তু সেখানে প্রায় 70টা আসনে গিয়ে থেমে যেতে হয়েছিল বিজেপি দলকে। তো
তো এই 10 বছরে বিজেপির যে উন্নয়ন কোথায়, তার কোনো ফিরিস্তি দিতে তো পারছেন না কেন্দ্রীয় সরকার। মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে সর্বত্র, চাকরি নেই, কোটি কোটি বেকার ছেলেরা, যাদের চাকরি আছে তাদের চাকরি চলে যাচ্ছে, বিভিন্ন অফিসগুলোতে সেখানে লোক সংকোচন করা হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি তো বেড়েই চলেছে। হ্যাঁ, তো মানুষ খুব খারাপ অবস্থার মধ্যে আছে। তো সেখানে আমার মনে হয় না যে মানুষ তাদেরকে আদর করবেন আর তাদেরকে 42 করবেন। আমার যত ধারণা, ব্যক্তিগত আমার মতামত, আমি রাজনীতি করে যেটুকু এতদিন আমার অভিজ্ঞতা, তাতে গতবারে যে 18টা আসন সেটা তারা ধরে রাখতে পারবেন আর সন্দেহ আছে, হয়তো তার থেকেও অনেক কমে যাবে, আর আমরা বাড়বে আমাদের আসন। আজকে দেখা গেল আমাদের বিধায়ক তাপস রায় দল পদত্যাগ করলো, কি বলবেন? এটাতে কোনো লোকসভার ভোটে তৃণমূলের প্রভাব পড়বে কতটা? দেখুন, তাপস রায় নিঃসন্দেহে একজন ভালো, আবার শুনছি বিজেপিতেও যোগদান করবে। গ্রাসরুটে তিনি নেতা। এখন তার ব্যক্তিগত মতামত শুনুন, দলে সবাই একদম সমানভাবে সুযোগ সুবিধা পাবেন তো হয় না। তো উনি হয়তো অনেক কিছু পাননি, সম্মান পাননি, সব বলছেন, এটা উপর মহলের ব্যাপার। দেখুন, আমরা অতটা বলতে পারি, তবে এইটুকু বলতে পারি, তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে যে রাজনীতি করুন, যেখানেই যান, আমার মনে হয় হারিয়ে যেতে হবে। কারণ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচল জেল ছেড়ে চলে যাবেন। আমরা দেখেছি এই গত বিধানসভা নির্বাচনে দেখেছি অনেকে এরকম গেছেন, তাদের কিন্তু আবার রিটার্ন করতে হয়েছে। নাম নাই বা বললাম, তারা রিটার্ন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু উদার প্রকৃতির নেত্রী, মানে এক কথায় মমতাময়ী, তাই তিনি তাদেরকে আবার গ্রহণ করেছেন, সুযোগ দিচ্ছেন আবার, যে তার সম্পূর্ণ। তো আমার মনে হয় এতদিন ধরে দলটা করছেন উনি, গ্রাসরুটের নেতা, বহু পরিশ্রম করেছেন। সেখানে এতদিনের এই একটা বটগাছ, তৃণমূল কংগ্রেস মানে একটা বটগাছ, এবং যেসব উন্নয়নমূলক কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন সেগুলোরও ফিরিস্তি আমরা তার কাছে দেবো, এবং আমাদের দুহাত ভরে সমর্থন করুন। দিল্লিতে যদি একটা নতুন সরকার আসে, সেখানে আমাদেরও আধিপত্য থাকবে, সেখানে আরও অনেক কাজ বাংলা পাবে, উন্নয়ন আরও বেশি হবে। এবং সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের ভোট দিন, বিভাগ দিন, এই আবেদনই জানাবো। আর পাশাপাশি চাকদার মানুষকে আমরা দিশা দিতে পারবো, কারণ সিপিএমের 35 বছর তারা এখানে জল প্রকল্প চালু করতে পারেননি। সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, অর্থাৎ চাকদাহে বর্ষাকালে জলের সমস্যা, সেগুলো হাইড্রেনের মাধ্যমে সেই জল নিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় স্টোর করে ফিল্টার করে আমরা গঙ্গায় নিয়ে যাব, মানে বর্জ্য জলকে পরিশুদ্ধ করে আমরা গঙ্গায় ফেরত দিয়ে দেবো। এবং রান্নার গ্যাস পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি সাপ্লাই কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে। আমরা জল প্রকল্প এই সপ্তাহের মধ্যেই আমরা তার ভিত্তিপ্রস্তর স্থাপন করছি। সরকার আমাদেরকে 122 কোটি টাকা প্রকল্প দিয়েছেন। প্রথম কিস্তিতে আমরা 56 কোটি পাচ্ছি, পরে 700 কোটি টাকা 2 কিস্তিতে আমরা পাবো। সেই কাজ শুরু হয়েছে। এই যে উন্নয়নমূলক কাজ, রাস্তা করছি আমরা, ড্রেন করছি, এই কাজগুলো মানুষের সামনে তুলে দেবো যে আমরা এই উন্নয়ন করছি, আমাদের হাতকে শক্ত করুন, ভোট দিয়ে দলকে জেতান, আরও বেশি বেশি আপনারা পরিষেবা পাবেন আমাদের কাছ থেকে। এক কথা বলতে পরিষেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। 3,500 বাড়ি আমরা দিয়েছি মানুষকে, যাদের মাথায় ছাদ ছিল না। এইসব কাজ করছি, এগুলি মানুষের সামনে তুলে দেবো।